এবার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে ফেব্রুয়ারি মাস। শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। হঠাৎ করে খোলস থেকে বেরিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে পতিত আওয়ামী লীগ। সেই সঙ্গে শোনা যাচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপিও। বিষয়টি কি কাকতালীয় নাকি অন্য কিছু? কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফাইনাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম রেখেছি বিএনপির নির্বাচন প্রস্তুতি না আওয়ামী লীগ প্রতিরোধ। আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। সেই সঙ্গে আরও আছেন সুলতান মাহমুদ, উপসম্পাদক আমার দেশ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনিও নিশ্চয় অবগত আছেন, আমরা দেখছি যে ফেব্রুয়ারি মাস ঘিরে নতুন ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। সেই জায়গা থেকে অনেকেই প্রশ্ন রাখছে যে একই মাসকে টার্গেট করে আওয়ামী লীগ বিএনপি মাঠে নামতে যাচ্ছে, ব্যাপারটা কি কাকতালীয় নাকি অন্য কিছু? আপনাকে প্রথমে ধন্যবাদ এবং আমাদের পত্রিকার সুলতান ভাইকে সহ যারা দেখছেন সেটার সামনে বসে দেশ টিভিতে সবাইকে শুভেচ্ছা জানাই। আপনি যে টপিকসটি এনেছেন যে বিএনপি ফেব্রুয়ারি মাসে মাঠে নামছে, সেই প্রেক্ষিতে আমি বলবো যে বিএনপি তো মাঠেই আছে, এখন পর্যন্ত সরকারে যায় না সেটা বলতে পারেন। এবং দীর্ঘ 17 বছর বিএনপি মাঠে থেকে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পতন ঘটিয়ে এবং ছাত্র সমাজকে সাথে নিয়ে বৈষম্যের বিরোধী গণ আন্দোলনের মধ্য দিয়ে 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ইতিহাসে, সেটি যুগ যুগ ধরে মানুষ স্মরণ করবে। মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে যে আওয়ামী লীগ মতো একটি ফ্যাসিস্ট দল কীভাবে তরুণ ছাত্রদের বুকে গুলি করার নির্দেশ দেয়, কীভাবে হাজার হাজার নেতাকর্মীকে গুলি করেছে। এবং শুধু এই সময়ের আন্দোলনটাই নয়, আপনার সেই 15 বছর আওয়ামী লীগ গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন, অর্থ পাচার, অর্থ লুট, সমস্ত অপকর্ম যা যা দরকার, স্বাধীনতার চেতনা বিরোধী সব কিছু আওয়ামী লীগ করেছে। যে কারণে একটি রাজনৈতিক দল পালিয়ে গেছে, দলের প্রধান পালিয়ে গেছে এবং তাদের যে নির্বাচিত 300 পার্লামেন্টের মেম্বার ছিল ডামি নির্বাচনে 2024 সালের 7 জানুয়ারিতে, সেই কালো এবং এই বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনের পার্লামেন্টের মেম্বারও পালিয়ে গেছে, কোথাও তাদেরকে দেখা যাচ্ছে না। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস, আন্দোলনের মাস। আমাদের মায়ের ভাষা এই ফেব্রুয়ারি মাস প্রতিষ্ঠিত হয়েছে 1952 সালে। 52 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের ভাষার চেতনায় আমরা কাজ করি। আমরা প্রতিটি মাসেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে, রাজনৈতিক জীবনে, জাপিত জীবনে আমরা কাজ করে থাকি। সেখানে ফেব্রুয়ারি মাসে আবার নতুন করে নাম্বার কি আছে? আর তাছাড়া প্রতিরোধ করব কাকে? আমাদের তো নির্বাচনের এখন হাওয়া বইতেছে সমগ্র বাংলাদেশে, এবং যে সরকারটি আজকে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট তো বদ্ধপরিকর, প্রতিশ্রুতিবদ্ধ, এবং তারা আমাদের এই বাংলাদেশের সকল রাজনৈতিক ক্রিয়াশীল রাজনৈতিক দলের সমর্থনে তারা আজকে ইন্টারিয়াম গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছে। এবং তারা যা ভালো করেই জানে যে একটি দীর্ঘ 15 বছরের ফ্যাসিস্ট রেজিম সরকারকে উৎখাত করেছে, অনেক অনেক ঘটনার অনেক রক্ত ঝরেছে। সেখানে তারা এমন কোনো কাজ করবে না এই সরকার যেখানে নাকি আমাদের সেই ফ্যাসিস্ট পতনের আমাদের যে চেতনাটা সেটা ব্যর্থ হয়। সুতরাং তারা একটু সুষ্ঠুভাবে নির্বাচন খুব দ্রুত একটা সংস্কারের মধ্য দিয়ে দিবে, এবং সেই নির্বাচনে বিএনপি সহ ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে তারা অবশ্যই অংশগ্রহণ করবে। পালিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, পলাতক, ছোড়াপথে পালিয়ে যাওয়া সেই দল আবার আন্দোলনে নামবে কোথায়? সেই দলের কি সাহস আছে? যে দল 5ই আগস্টের পরে 15ই আগস্টে বাংলাদেশের কোথাও আমি দেখি নাই যে তারা এক পাতিল খিচুড়ি রান্না করেছে তাদের পিতার নামে, কিংবা কোথাও দেখি নাই যে একটা ব্যানার করে তারা দোয়ার আয়োজন করেছে। মাত্র এই এমন একটি দল 15 বছর ক্ষমতা ছিল, তারা 5 দিনে 10 দিনের ব্যবধানে তারা একটা খিচুড়ি রান্না করতে পারলো না। ইতিমধ্যে কিন্তু অ্যাডভোকেট রফিক শিকদার, ছাত্রনেতারা যেমনটি অভিযোগ করতে শুরু করেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বিএনপি। তারপরে আমি যদি বলি, শুনেন, কেউ কাউকে পুনর্বাসন করতে পারে না। আর যদি পুনর্বাসন করতেই পারতো তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে বারবার চেষ্টা করেছে। আওয়ামী লীগও ব্যর্থ হয়েছে, ঝরে পড়েছে, জাতীয় পার্টি তো হারিয়ে গেছে। এমনকি আওয়ামী লীগ চেষ্টা করেছে কখনো কখনো জামাতকেও তাদের সাথে নিয়ে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, যদি বলেন নির্বাচনও করেছে। 86 সালে জামাতকে নিয়ে নির্বাচন করেছে, আবার 96 সালে জামাতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আওয়ামী লীগ আন্দোলন করেছে। সর্বোপরি যদি আপনি দেখেন যে 2024 সালে সেখানে আমরা আন্দোলনে দেখেছি জামাত আওয়ামী লীগের সেই প্রশাসনের লোকদেরকে ফুলের মালা দিয়ে, ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তারা কিন্তু আন্দোলনে এসেছে, মিছিল সমাবেশে এসেছে। তো সুতরাং জামাতকেও তো তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই, কখনো কেউ কাউকে প্রতিষ্ঠিত করতে পারে না। প্রতিষ্ঠিত হয় তারাই, যেটা আমার নেতা তারেক রহমান বলেছেন গতকালও, যে জনগণের কাছে যারা যাবে, জনগণের ভালোবাসায় যারা শিখতে হবে, জনগণের শ্রদ্ধায় তারাই আন্দোলন দলকে শক্তিশালী করবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে 5ই আগস্টের পরিণতি হয়।
সেটা আমাদের নেতা তারেক রহমান আমাদের দলের প্রতিটি নেতাকর্মীকে প্রতিদিন বলছেন, এবং আমরা সেদিকে অত্যন্ত সতর্ক আছি এবং আমরা সেদিকেই আমরা এগিয়ে যাচ্ছি, কনসার্ন আছি। সুতরাং আমাদের বিএনপির একটা বিরাট রাজনৈতিক দল এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আপনি জানেন যে এই দেশে যতগুলো সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। কখনো কখনো যদি বিরোধী দলে এসে থাকে 116-18টা সিট নিয়ে পার্লামেন্টে গিয়েছে, সেই দল হচ্ছে বিএনপি। এমনকি আপনার ছাত্র সংগঠন যদি বলেন, জাতীয়তাবাদী ছাত্র দল, এই দেশে যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু রাকসু চাকসু থেকে নিয়ে প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি জাতীয়তাবাদী ছাত্র দল গণতন্ত্র আন্দোলনের ব্যানগার্ড হিসেবে প্রতিষ্ঠিত। ইয়কসু রাকসু জাকসু সব জায়গায় বিএনপি ছাত্রদল নির্বাচিত হয়েছে বিপুল ভোটে। সেখানে ছাত্রলীগের কোনো অবস্থানই ছিল না। সুতরাং এখানে আমরা তাদেরকে কোনো প্রতিরোধ করার চিন্তাই করি না। জনগণই তো প্রতিরোধ করে দিয়েছে, জনগণ তো তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা তো হারিয়ে গেছে, তারা তো পালিয়ে গেছে রাজনৈতিক অঙ্গন থেকে। এমনকি জনজীবন সামাজিক জীবন থেকেও তারা পালিয়ে গেছে, কারণ তাদের কোনো এখতিয়ার নেই, তাদের কোনো রাইট নাই। যে সংগঠন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতো, সেই সংগঠন মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করেছে। সেই সংগঠন আওয়ামী লীগের নেত্রী পালিয়ে গেছে, তিনি তো গলা উঁচু করে বলতে পারেন আমি মুজিব কন্যা আমি আছি, পারে নাই। এবং তিনি ডেকেছিলেন ছাত্রদেরকে সেদিন ওনার গণভবনে। ছাত্ররা বলেছিল যে আমরা আপনার গণভবনে যাব না, জনগণের দরজা আপনার জন্য চিরতর বন্ধ হয়ে গেছে। এবং সেটাই কিন্তু হয়েছে 2024 সালের 5ই আগস্ট। সুতরাং আমি একটু সুস্পষ্টভাবে জানতে চাই, আমরা বারবার দেখছি তারেক রহমান হুঁশিয়ারি দিচ্ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, সেই জায়গা থেকে জানতেই চাই তৃণমূলের সাথে আমরা যদি কেন্দ্রের সম্পর্কের কথা বলি, দূরত্ব তৈরি হয়েছে বা সমন্বয়হীনতা রয়েছে কি? শুনেন, এখানেই তো তারেক রহমানের সাথে অন্যান্য দলের পার্থক্য। অন্য দলের যদি বলেন, আওয়ামী লীগের কি কখনো খেয়াল করেছে যে তার বাড়ি চাকরে 400 কোটি টাকা মালিক হচ্ছে? শেখ হাসিনাকে কখনো প্রধানমন্ত্রী থেকে থাকা অবস্থায় চিন্তা করেছে যে তার ছাত্রলীগের সভাপতি বাড়িতে হাজার হাজার কোটি টাকা? কখনো খবর নিয়েছে? তারেক রহমান খবর নেন ওনার দলের নেতাকর্মী কে কোথায় কি করে। যদি কোনো অভিযোগ আসে তিনি সাথে সাথে তাকে বরখাস্ত করে দেন। নেতাকর্মীদের সামলানো কেন যাচ্ছে না রফিক সিদ্দিক? এত বড় রাজনৈতিক দল একটা কেউ যদি বিএনপির ভিতরে অভ্যন্তরে ঢুকে ক্যামোফ্লাক্স তৈরি করতে চায়, অবশ্যই সেখানে নিয়ন্ত্রণ হচ্ছে না। কে বলেছে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিল না যে তাদের পতনের পরে 1.5 লাখ নেতাকর্মী মারা যাবে? মরেছে। তারেক রহমান নিয়ন্ত্রণ করেছেন রাজনৈতিক দলকে। আমাদের উপরে কম অত্যাচার করেছে আওয়ামী লীগ। ইলিয়াস আলী, চৌধুরী আলম, হুমায়ুন কবির পারভেজ, সাইফুল আলম হিরু সহ সুমন, দিনার অসংখ্য নেতাকর্মীকে গুম করেছে। আমরা কি আমাদের অনেক ধৈর্য ধরে কিন্তু আমরা আছি। তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ধৈর্যের বাঁধ কিন্তু আমরা ভাঙি নাই। আর যদি ভাঙতাম, তারেক রহমান নির্দেশ যদি না মানতো নেতাকর্মীরা, আওয়ামী লীগের বাড়ি ঘর কিছু থাকতো না, তস্তস হয়ে যেত সমগ্র বাংলাদেশে, দাও দাও করে জ্বলতো দিনের পর দিন, মাসের পর মাস। আপনার বোঝা উচিত। সুতরাং তারেক রহমানের নির্দেশ মানে, এবং তারেক রহমানই হচ্ছে আমাদের এই সময়ে বিএনপির এবং বাংলাদেশের এই সময় রাজনৈতিক এই অঙ্গনে নিয়ামক শক্তি। তিনিই পারবেন আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ দিতে, একটা নিরাপদ আবাসভূমি, বাসযোগ্য আবাসভূমি উপহার দিতে। এবং তারেক রহমানের সেই দৃষ্টিভঙ্গি, সেই কথাবার্তাগুলো থেকে বেরিয়ে আসছে। তারেক রহমানের যদি বলেন নেতাকর্মীদেরকে সতর্ক থাকার জন্য, সাবধান থাকার জন্য, সেটা ভালো, এটাই তো হওয়া উচিত। একজন দলের প্রধান তো তাই বলবে, সতর্ক থাকো, সাবধান থাকো। দলের প্রধান বারবার হুঁশিয়ারি উচ্চারণ করছে, সেই সঙ্গে বারবার সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তো তারপরও আমরা দেখছি যে প্রতিদিনই দখলদারি, চাঁদাবাজি, এই সংবাদগুলো কিন্তু পত্রিকার পাতায় আসছে। এগুলো শুনেন, চাঁদাবাজি যেটা আছে, এটা ওই অন্য সংগঠনে যারা আরো আছে, দেশটা তো ছোট, কেউ না কেউ করে, এগুলো ধরা পড়ে। এগুলো আমি তারেক রহমান তো বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছে যে আমার দলে যদি কেউ তাকে গ্রেপ্তার করেন। তারেক রহমান কিন্তু আরেকটা কথা বলেন যে আগামী নির্বাচন খুব কঠিন হবে। আমাদের তৃণমূল নেতাকর্মীরা বলে কি জানেন? তারা ভাবে যে নির্বাচন কঠিন হবে কেন, জনগণ আমাদের সাথে আছে, এত বড় দল, সুষ্ঠু আবাদ নির্বাচন হলে জনগণ আমাদেরকে ভোট দিবে। তার মানে তারেক রহমান তাগিদ দিচ্ছেন সেই কারণে যে জনগণের কাছে যেন আমাদের নেতাকর্মী আরও বেশি করে যায়। তারেক রহমান মনে করেন জনগণই হচ্ছে একটি রাজনৈতিক দলের প্রাণ শক্তি, সাধারণ জনগণই হচ্ছে এই দেশের সবচেয়ে বড়। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট রফিক সিকদার। পরবর্তী অংশে প্রশ্ন নিয়ে আবারও ফিরবো আপনার কাছে। সুলতান মাহমুদ, কিছুদিন ধরেই আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের মত পার্থক্য, এক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে। ছাত্র উপদেষ্টারা বিএনপির পক্ষে অভিযোগ করছে যে বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি মিলে যাচ্ছে আওয়ামী লীগের কথা টোনের সঙ্গে। এবার আবার ফেব্রুয়ারি মাস ঘিরেও আমরা নানা জল্পনা কল্পনা দেখছি। একই মাসে মাঠে নামতে যাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, কোনো সংযুক্তি দেখেন কি? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের কথা বলছেন, তো রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন যে রাজনৈতিক দলগুলো আছে, এই সব রাজনৈতিক দলগুলোর একটি জায়গায় ঐক্য আছে, আমরা সেই জায়গাটা দেখি না, আমরা দেখতে চাই না বিভিন্নভাবে। সে ঐক্যটা কি? যে ঐক্য দিয়ে
5ই আগস্টের ঘটনা ঘটেছিল। 5ই আগস্ট এবং শেখ হাসিনা যে ঐক্যের কারণে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, সেই ঐক্যের মূল লক্ষ্য ছিল একটি অবাধ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবে, সংসদ গঠিত হবে, নতুন সরকার হবে। সেই ঐক্যটা কিন্তু এখনও অটুট আছে, সবাই চাইছে নির্বাচন। অনৈক্যের যে জায়গাটিতে আপনি বলছেন, সেই অনৈক্যের জায়গাটি কোথায়? কেউ বলছে আগে সংস্কার শেষ করতে হবে, তারপরে নির্বাচন। কেউ বলছে যে না, মোটামুটি সংস্কার করে নির্বাচন। কেউ বলছে না যে না, কোনো সংস্কার দরকার নেই, আগে নির্বাচন দাও। এটি কিন্তু কেউ বলছে না। মত পার্থক্য আছে এটিকে। এবং এই গণতন্ত্রের আপনার যদি সৌন্দর্য বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই কিন্তু মত পার্থক্য। মত পার্থক্যর মধ্যে দিয়ে সাম্প্রতিক সময় আমরা যেমনটি দেখেছি যে নিরপেক্ষ সরকার ইস্যুতে মত পার্থক্য তীব্র আকার ধারণ করে। তখনই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করেছে যে রাজনৈতিক অঙ্গনের এই অনৈক্য পতিত স্বৈরাচারদের ফিরে আসার পথ সুগম করে দিবে। দেখেন, একটা সংকট বা একটি শঙ্কা তো থেকেই যায় যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে বিগত সরকারের পতন হয়েছে বা সরকার প্রধান পালিয়ে গেছেন, তার একটি বড় সংখ্যক পার্লামেন্ট মেম্বার এবং মন্ত্রীরা পালিয়ে গেছেন। সেখানটাতে তো একটি শঙ্কা থেকেই যায়। এবং 15 বছর ধরে যে 15 বছর কেন, 15 বছরের বেশি সময় ধরে একটি রাজনৈতিক দল দেশকে শাসন করেছে, শোষণ করেছে, লুণ্ঠন করেছে এবং অন্যায়কে ন্যায় পরিণত করেছে। যাদের হাতে যে ক্ষমতা যাবার কথা নয়, তাদেরকে সেই ক্ষমতার শীর্ষে বসানো হয়েছে। এবং সরকার, একটি রাজনৈতিক দলের পতন হয়েছে, কিন্তু ওই রাজনৈতিক দলটিকে ব্যবহার করে যে সমস্ত দেশের রাষ্ট্রযন্ত্রের যারা বিভিন্ন জায়গায় ছিল, তাদের কি কোনো পতন হয়েছে? তারা কিন্তু 99% জায়গাতে তারা কিন্তু আগের জায়গায় বহাল রয়ে গেছে। এখন যাদের নুন খেয়েছে তাদের গুণ গাইবার একটি জায়গা তো থাকতেই পারে। তো সেখান থেকে ওই পতিত সরকার বা পতিত সরকার যে দলটি আগের সরকারই ছিল, তাদের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি, তারা তো সেই সরকারকে, সেই সরকারের পক্ষে যে কোনো উদ্যোগ বাস্তবায়নে উৎসাহী হবে বা রসদ যোগাবে, সেটাই স্বাভাবিক। তো সেখানটাতে আমি কোনো কিছু নতুন করে দেখছি না এই কারণে যে বিগত সরকারে যারা ছিল তারা হুমকি দেবে, ধমকি দেবে, আসতে চাইবে, কিন্তু তাদের হুমকি ধামকির পরে রাখেন, দূরেই রেখে দেই। এই ছাত্র জনতা, এই সরকারের পক্ষ থেকে আপনি বিএনপি বা জামায়াত ইসলামীকে আপনি যদি বাদও দেন, যারা এই শিক্ষার্থী সাধারণ জনতার বিপ্লব যারা ঘটিয়েছে, তাদের অগ্রভাগে, এই বিপ্লবের অগ্রভাগে যারা ছিলেন, তারা তো শেখ হাসিনাকে দেশে ওয়েলকাম করছে, আপনি আসেন। কারণ দেশে আসলে তার পরিণতি কি হবে সেটি তো এই ছাত্র জনতারা জানে। ছাত্ররা বারবার বলছে তাকে আগে বিচারের মুখোমুখি হতে হবে, তাকে তো আনার বিপক্ষে উনি দেশে আসুক, সবাই তো চায়। এবং সরকারের ভেতর থেকেও বলছে, সরকারের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার, সরকারের পক্ষ থেকে কিন্তু নিষিদ্ধ করার কোনো কথা সুলতান মাহমুদ, আমরা এর আগেও দেখেছি 10 নভেম্বর আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল, কিন্তু কেউ মাঠে নামতে পারেনি। আমরা এবারের কর্মসূচি প্রসঙ্গে যদি আসি, ঠিক কি উদ্দেশ্যে আওয়ামী লীগ কঠোর কর্মসূচি ঘোষণা করলো? এখন কঠোর শব্দটা আপনি দেখবেন সব জায়গায় ব্র্যাকেট বন্দি। আপনি যদি পত্রিকার শিরোনাম দেখেন তাহলে সব জায়গায় দেখবেন যে আপনি ইনভার্টেড কমার মধ্যে আছে। এই কঠোরের বাইরে থেকে হুঙ্কার, হুমকি ধামকি দিয়ে আসলে কঠোর কোনো কিছু হয় কি না সেটি বোঝবার বিষয়, সেটি বোধগম্য হওয়ার জায়গা আছে। বিএনপি গত 15 বছর বা জামায়াত ইসলামী বলেন, গত 15-16 বছর দেশের মধ্য থেকে নানান কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচি যদি কঠোর না হয়ে থাকে, পালিয়ে থেকে, দেশের বাইরে থেকে কোন ধরনের কঠোর কর্মসূচি, সেটি আসলে বিস্ময়ের ব্যাপার। তখনকার পরিস্থিতি যদি আমরা একটু বুঝতে চাই সুলতান মাহমুদ, তখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার বিএনপি এবং জামাতের আন্দোলনকে দমন করেছে। অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই সেই দমন বা পীড়ন সেগুলো নিশ্চয়ই চালাতে যাবে না। না, দমন পীড়নের জায়গায় বলবো না। আমি যদি এই জায়গায় আরেকটু বলি যে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, তাদের যে আইন আছে শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য, গত 15 বছরে যে টুলস ইউজ করেছে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি সরকার বাদ দিয়ে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাই বলি, তারা যে যে ধারা, যে যে উপধারা ব্যবহার করে, যে যে অনুচ্ছেদ ব্যবহার করে এই বিএনপি বা সরকারের প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো ছিল
তাদের সাধারণ কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচিকেও তারা কিন্তু এই আইনের ফাঁকে ফেলে সেটি করতে দেয় নাই। এখন সরকার যদি অ্যাগ্রেসিভ নাও হয় বা সরকার যদি মারমুখী নাও হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি শুধু একটি জায়গায় অটুট থাকে, এত ধারা বলে, এই ধারা বলে, তার যদি কেউ রাস্তায় নামতে হয় তাকে অনুমোদন নিয়ে রাস্তায় নামতে হবে। বিশেষ করে যদি আমি বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশনের কথাই বলি, এখন সিটি কর্পোরেশনে যদি আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি ছাড়া কেউ যদি রাস্তায় নামে, কোনো রাস্তা বন্ধ করে দেয়, তাহলে সেই আইন কিন্তু মেট্রোপলিটন পুলিশের হাতে আছে। তারা সেই আইনের প্রয়োগ করলে কিন্তু কেউ রাস্তায় থাকতে পারবে না। সেখানে কঠোর প্রধান উপদেষ্টার প্রেস সচিব ইতিমধ্যে যেমনটি জানিয়েছে যে আওয়ামী লীগ বিচারে আত্মসমর্পণ না করলে বিক্ষোভের অনুমতি দেওয়া হবে না। কি হতে যাচ্ছে পরিস্থিতি, আমি সেই প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে বিএনপির নির্বাচন প্রস্তুতি না আওয়ামী লীগ প্রতিরোধ, এই শিরোনামে। আবারও ফিরছি অতিথিদের কাছে। অ্যাডভোকেট রফিক শিকদার, কিছুদিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেমনটি বলেছিলেন, অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে সরকার। এবার রুহুল কবির রিজভী যেমনটি বললেন যে সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে। ১/১১ সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার, বর্তমান সরকারকে বলা হয় বিশেষ দল সমর্থিত সরকার। সরকারের প্রতি কি ক্রমেই আপনাদের আস্থা নষ্ট হচ্ছে? সেটা জনগণের আস্থা রক্ষা করার দায়িত্ব সরকারের, আর সতর্ক করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর। সেই জন্য আমরা বারবার সরকারকে সতর্ক করছি, কারণ এই সরকারটা কিন্তু জবাবদিহিমূলক সরকার নয়, এই সরকার কিন্তু নির্বাচিত সরকার নয়। সেই জন্য আমরা বলছি যে, এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য পতিত ফ্যাসিস্ট যে সরকারটি, এরা তো চেষ্টা করছি বিভিন্নভাবে দূর থেকে। সেই জন্য এই সরকার যেন ব্যর্থ না হয় কোনোভাবে, সেই জন্য আমরা সবচেয়ে বেশি সক্রিয়, সতর্ক এবং মতামত দিচ্ছি, সমালোচনাও করছি। এই সমালোচনাটা, এই মতামতটা এই সরকারকে সফল হবার ক্ষেত্রে আমি বলবো যে ইতিবাচক, যদি সরকার মনে করেন। এবং আমার বিশ্বাস ডক্টর ইউনূস সাহেব একজন খ্যাতিমান মানুষ, তিনি এটা বুঝেন। যদি ওনার সরকারে যারা আছে সবাই তো এক ঘরের নয়, এক মতের নয়, মতের পার্থক্য আছে, পার্থক্য থাকাটার মধ্যেও বিউটি আছে, ডেমোক্রেসিতে বিউটি আছে, এটা মতের পার্থক্য থাকবে। কিন্তু নির্বাচন ক্ষেত্রে আমি মনে করি যে এই সরকারের যারা আছে প্রত্যেকেই এক এবং অভিন্ন। কেউ কেউ বলতে পারে একটু পরে, কেউ বলতে পারে একটু আগে, কিন্তু নির্বাচনের ব্যাপারে সবাই এক। আর আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা নির্বাচন তো চাইবই। নির্বাচন হবে, জনগণ ভোট দিবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে, জনগণ রাষ্ট্রের মালিক, তারা সিদ্ধান্ত দেবে আগামী দিনকে দেশ পরিচালনা করবে। নির্বাচিত সরকার ছাড়া তো কখনো জনপ্রতিনিধিত্ব প্রতিষ্ঠা হয় না, জবাবদিহিতা থাকে না। আর জবাবদিহিতার যে রাষ্ট্রে নাই, সে রাষ্ট্র তো যেভাবে ইচ্ছে সেভাবে চলেছে। গত 15 বছর দেখেছেন, লুটপাট, আপনার কি বলে রাহাজানি, হত্যা, সব কিছু। সেই জন্য আমি বলবো যে এটা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা রুহুল কবির রিজভী সাহেব যেটা বলেছেন যথার্থই বলেছেন, সরকারকে সতর্কতা থাকার জন্য বলা হয়েছে। আর জামাত ইসলামকে সরকার প্রতিষ্ঠা করছেন, সে কথাটি স্পেসিফিকভাবে আমরা যদি বলি, তাহলে আমরা বলবো একটা রাজনৈতিক দলকে যদি সরকারের কেউ না কেউ যদি চায়, এটা আমরা বলছি সরকারকে সতর্ক করার জন্য। এখন কেউ যদি সুযোগ নিতে চায়, সেটা তো আমরা বলবো। জামাত ইসলাম তারা হয়তো বা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে চাচ্ছে, সে কারণে আমাদের দল থেকে বলছে। কিন্তু কি সুযোগ সুবিধা নিচ্ছে বা সরকার কি সুযোগ সুবিধা দিচ্ছে, সেটি সরকার জানে, জামাত ইসলাম জানে। এখন যদি বলেন যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে সব কিছুতে, এখানে যেহেতু সরকার একটা ইন্টারিম সরকার, এখানে কেউ কেউ কোনোভাবে না কোনোভাবে সুযোগ সুবিধা নেবে, সেটা আমরা জাস্ট সতর্ক করা। তার অর্থ এই নয় যে তারা, জামাত ইসলাম যারা করে, তারা তো এদেশেরই সন্তান, তারা কিছুই নিতে পারবে না বা কোনো পদ পাবে না, সেটা আমি বলতে চাই না। আপনারা যখন অভিযোগ করছেন সরকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করে ফেলেছে, সেখানে আবার সরকারের উপদেষ্টা এই অভিযোগ করছে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। দেখেন, আমাদের বিএনপিকে কিন্তু ভাবতে হচ্ছে শিক্ষাকে নিয়ে, আমাদের স্বাস্থ্যকে নিয়ে ভাবছি, আমরা অর্থনীতিকে নিয়েও ভাবতে হয়, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলতে আমরা ভাবি, আমরা কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে সেটাও আমরা ভাবছি, আমরা সতর্ক করছি। সরকারের সিন্ডিকেটকে নিয়েও আমরা কথা বলছি। আমাদের বিএনপিকে অনেকগুলো কথা বলতে হয়, আমাদের অবহেলিত নারীদের কথা বলতে হয়, শিশুদের অধিকার নিয়ে আমাদের কথা বলতে হয়,
গণতন্ত্রের জন্য আমাদের যেমনি লড়াই করতে হয়, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের কাজ করতে হচ্ছে। আমাদের বিএনপির অনেক কাজ, আমাদের যে 31 দফা সেটি গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কাজ আমাদের চলছে দীর্ঘদিন যাবত, আপনি জানেন। এবং আজকে যে সংস্কারের কথাও আসছে, আপনি বলেছেন, এই সংস্কারের কিন্তু 31 দফাতে কিন্তু অনেকগুলো সংস্কার কথা এখানে বলাও আছে। সব সংস্কার কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, যেগুলো সম্ভব না সেগুলো আমাদের যেহেতু কমিটমেন্ট আছে 31 দফায়, নিশ্চয়ই আমাদেরকে যদি আগামী দিনে জনগণ ভোটে নির্বাচিত করে আমরা সেই সংস্কারগুলো সেগুলো আমরা সংস্কার করব। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতার ভারসাম্য সেটা আমাদের 31 দফায় আছে। একাধিক দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, সেটাও আমাদের মধ্যে আছে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সেটাও আমাদের 31 দফায় আছে। সুতরাং এখানে কিন্তু সবার কথা আছে, দেশের মানুষ, কৃষকের কথা আছে, শিক্ষকের কথা আছে, নারীর কথা আছে, অবহেলিত মানুষ গোষ্ঠীর কথা আছে, প্রান্তিক জনগোষ্ঠীকে আমাদের দেখার ব্যাপার, তাদের পাশে দাঁড়ানোর কথা আছে, অনেকগুলো কথাই আছে। এমনকি ইউপি নির্বাচন যে দলীয় ছিল, দলীয় প্রতীকে, সেটাও আমাদের বলা আছে যে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হবে না, স্থানীয় সরকার নির্বাচনগুলো। এই বিষয়ে সুলতান মাহমুদ আপনার কাছে আসতে চাই। কখনো শোনা যাচ্ছে যে ছাত্রদের উপর ভর করে জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে চাইছে, কখনো আবার শোনা যাচ্ছে যে ইসলামী দলগুলো আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। এই বিষয়গুলোতে কি বিএনপির শঙ্কা কাজ করছে কিনা জামায়াতকে ঘিরে? আমি আপনার এই জায়গাটিতে আসবার আগে একটি বিষয় বলে রাখতে চাই। আপনাদের আজকে আলোচনার যে মূল বিষয়বস্তু সেটি আমার কাছে কেন যেন একপেশে মনে হয়েছে। একপেশে মনে হয়েছে আওয়ামী লীগ হুমকি দিয়েছে, সেখানে বিএনপিকে কেন আনা হলো? আওয়ামী লীগের বিপক্ষে দেশের গোটা যতগুলো রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দল, সেখানে এককভাবে কেন বিএনপিকে টেনে আনা হলো? এটি আমার রাজনৈতিক অঙ্গনেই কিন্তু এমন জল্পনা কল্পনা শুরু না, হয়েছে। রাজনৈতিক যদি পত্রিকার পাতা খেয়াল করেন, আমি একজন গণমাধ্যমের কর্মী হিসেবে আমি আপনাকে বলছি, আমি দায়িত্ব নিয়েই বলছি, গণমাধ্যমের কর্মী এবং মাঠের কর্মী হিসেবে বলছি। মিডিয়াতে যেভাবে মিডিয়া গত 15 বছরে মিডিয়া যেভাবে একটি দলের তোয়াজ করতে করতে যে অভ্যাসের দাসে পরিণত হয়েছে, সেখান থেকে এখনো মিডিয়া বেরোতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। আমি একজন মিডিয়ার কর্মী হিসেবে আমি বলছি, আমাদের সব মিডিয়াতে কারা কাজ করছে, কে কোত্থেকে এসছে, কার কি কাজের ধরন, কে কিভাবে কাজ করছে, সেই জায়গাগুলো মূল্যায়নের দরকার আছে। আমি যে কারণে বলছি যে বিএনপি একটি, আওয়ামী লীগ একটি হুঙ্কার দিয়েছে, একটি পালাতক একটি প্রচারপত্র, রাতের অন্ধকারে প্রচারপত্র বিলি করে তারা কর্মসূচি ঘোষণা করেছে। সেটির বিপক্ষে বিএনপি কি ভাবছে? বিএনপিকে ঠেকানোর সব দায়িত্ব কি বিএনপির? মোটেই না। এখানে সব রাজনৈতিক দল এই সরকারকে, বিগত সরকারকে হটিয়েছে সব রাজনৈতিক দল, ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ এক জায়গায় সামিল হয়েছিল। সেখান থেকেই এই সরকার পতন ঘটেছে। শেখ হাসিনা সহ তার দলবল পালিয়ে গিয়েছে। তো সেখানে যখন তাদেরই পক্ষ থেকে তাদের কেউ কোনো একটি পর্যায় থেকে রাজধানীতে প্রচারপত্র বিলি করেছে রাতের অন্ধকারে, সেটি বিএনপির একার ইস্যু নয়। আমার প্রথম কথা হচ্ছে এটি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামায়াতে ইসলামীর কথা বলছেন বা অন্য দলের কথা বলছেন, এখানে আমার কেন যেন মনে হয় যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় একটি সুষ্ঠু পথে, সুন্দর পথে চলবার যে প্রক্রিয়া, যে ধারা শুরু হয়েছে, সেটি কোনো না কোনো মহল থেকে এই দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ির একটি পরিবেশ তৈরি করে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করবার কোনো অপচেষ্টায় লিপ্ত আছে কিনা। ইন্ধনদাতা আপনাকে খুঁজে বের করতে হবে কারা ইন্ধনদাতা। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোতে ওই জায়গায় পিন পয়েন্ট করার দরকার। রাজনৈতিক দলগুলো, আমি বলবো সেটি বিএনপি হোক, জামায়াতে ইসলামী হোক, ইভেন দ্যাট ছাত্ররা হোক, তাদেরকে বুঝে রাখতে হবে যে আজকে যারা একসাথে আন্দোলন করেছে, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, তাদের কে ফাটল ধরাবার জন্য কোনো মহল, সেটি দেশের মধ্য থেকে, দেশের বাইরে থেকে বা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে কিনা, আর তাদের কথাগুলো আমার মুখ দিয়ে বলিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোকে আরও সচেতন এবং সজাগ থাকতে হবে। এই জায়গাটাতে সুলতান মাহমুদ, ঐক্যে ফাটল ধরলে সুবিধাভোগী কারা হবে, কারা হবে বেনিফিশিয়ারি, সেই প্রশ্নটি আপনার কাছে রেখেই যেতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সুন্দর এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। সুলতান মাহমুদ, আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি রাজনৈতিক অঙ্গনে মত পার্থক্য। রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সংবিধান পরিবর্তন আছে, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না হবে, সেই ইস্যু। সেই জায়গা থেকে বর্তমান সময় আমরা যেটা দেখলাম যে বিএনপির নিরপেক্ষ সরকারের দাবিকে ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে, এমনটি দাবি করছেন এক ছাত্র উপদেষ্টা। অন্যদিকে আবার বলা হচ্ছে জিয়াবাদ মুজিববাদ, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। এই যে আমরা অনৈক্য দেখতে পাচ্ছি, সুবিধাভোগী কারা হচ্ছে?
প্রথম হচ্ছে আপনি যেটি বললেন যে 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 ঘটনাগুলো ধারাবিবরণী আপনি দিলেন, একবার রাষ্ট্রপতি পরিবর্তন থেকে সংবিধান, নতুন সংবিধান করা বা যে কটা বিষয় আপনি বললেন, এই আলোচনাগুলো এসছে, আমরা সেগুলো নিয়ে কথা বলেছি, আমরা রিপোর্ট করেছি। কিন্তু সেই আলোচনা, সেই যে বিষয়গুলো উত্থাপিত হয়েছিল, খুব জোরে সোরে বিতর্ক শুরু হয়েছিল, সেই বিতর্ক কিন্তু থেমে গেছে। থেমে গেছে কিসের মধ্যে? আলোচনার মধ্যেই থেমে গেছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার, এক রাজনৈতিক দলে আরেক রাজনৈতিক দলের আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সেই যে বিতর্ক যেগুলো এ পর্যন্ত শুরু হয়েছিল, অধিকাংশ বিতর্ক কিন্তু মীমাংসিত, অনেকটা মীমাংসিত। এখন আপনি যেটি বলছেন, এখন শেষ পর্যায়ে যেটি এসে বলছেন 1-11 আবার ফিরে আসবে। আপনি বলেন তো, গত 15 বছরে 1-11 পরবর্তী থেকে এই পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে, সবচেয়ে নির্যাতিত কারা হয়েছে, সবচেয়ে নিপীড়িত কারা হয়েছে, কোন দল, রাজনৈতিক দল হিসেবে, এবং সে কোন দলের নেতারা সবচেয়ে বেশি কারাভোগ করেছে? তাহলে 1-11 ফিরে আসলে লাভ কার? সেখানে বিএনপিকে কেন 1-11 সাথে তুলনা করা হয়? কি কারণে? মানে বিএনপি গত 15 বছরে যে হোঁচট খেয়েছে, যে জেল, জুলুম, অত্যাচার, নিপীড়নের শিকার হয়েছে, বিএনপির বারবারের নির্বাচিত দেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে নির্বাচিত, মানে বিনা বিচারে কারারুদ্ধ থেকেছেন, চিকিৎসার সুযোগ পাননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসে তাকে বিদেশ যেতে হয়েছে, তো সেই দলটি 1-11 দিয়ে কি সুযোগ পাবে? সেই দল 1-11 পরিস্থিতি ফিরে আসলে কি সুযোগ সুবিধা পাবে? অ্যাডভোকেট রফিক শিকদার, একই প্রশ্ন আপনার কাছেও। আপনাদের নেতাকর্মীরাই বলছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে আন্ডারমাইন করার চেষ্টা করা হচ্ছে। কারা করছে? বিএনপি তো আমি আপনাকে আগেই বলেছি, অনেক জননন্দিত, জনপ্রিয় একটি বড় রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের গায়ে তো বাতাস লাগবেই। এই সংগঠন বেশি ছায়া দেয়, অক্সিজেনও দেয়। যে গাছ ছায়া দেয়, অক্সিজেন দেয়, সে বড় গাছে কিন্তু ঝড়, বৃষ্টি, বাতাস সব কিছু লাগে। বিএনপিতে লাগবে। বিএনপির উপরে মানুষের প্রত্যাশা বেশি, সে কারণে বিএনপিকে বলে। আর আমি যদি বলি যে সরকারের যে উপদেষ্টা আছেন, সব উপদেষ্টা তো রাজনৈতিক দল করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন এরকম নয়। সে কারণে কখনো কখনো কেউ কেউ নিজের অভিজ্ঞতার আলোকে কথা বলেন। সব কথার উত্তর আমরা দিইও না, আবার সব কথার উত্তর আমাদের দেওয়া ঠিকও না। তার অর্থ এই নয় যে তাদের এই কথাটাই শেষ, এখান থেকে তারা পরিবর্তন হবে না বা অন্যদিকে যাওয়া যাবে না, সেরকম না। সেজন্য বলবো যে 1-11 কথা যেটা বলেছেন, 1-11 থেকেই তো বিএনপি নিপীড়িত, নির্যাতিত। 1-11 এক্সটেনশনই তো আওয়ামী লীগ। 8 সালে যে নির্বাচন হলো সেটা তো 1-11 এক্সটেনশন। কাজে আমরা 1-11 থেকে নিপীড়িত। আওয়ামী লীগও কিছু নির্যাতিত হয়েছিল 1-11 পরে, কিন্তু তাদের লজ্জা শরম কম। তারা ক্ষমতা আসার জন্য তাদের সাথে হাত মিলিয়েছে। আর আওয়ামী লীগ কীভাবে আবার তাদের অপরাধের জন্য বিচার না হওয়ার আগে, শাস্তি না হওয়ার আগে, ওরা কীভাবে রাজনৈতিক দল হিসেবে এসে আবার রাজপথে জনগণের সামনে মুখ দেখাবে, সেটা আমরা টেলিভিশনের সামনে কীভাবেই বলি, কীভাবেই প্রশ্ন করেন, সেটা আমার ভাবতে অবাক লাগে। কারণ যে আওয়ামী লীগ হেফাজতের রক্তের সিঁড়ি বেয়ে কাটালো, যে আওয়ামী লীগ পিলখানার 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে রক্তে সিক্ত করলো পিলখানার পথকে, যে আওয়ামী লীগ বিএনপির এবং বিরোধী রাজনৈতিক দলের শত শত নেতাকর্মীকে হত্যা করলো, গুম করলো, বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের পক্ষে তাজা রক্ত ঢেলে দিল এই আন্দোলন করতে গিয়ে, এবং সেখানেও আওয়ামী লীগ পিছপা হয় না। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের বাহিনী, আওয়ামী লীগের নির্দেশিত কিছু পুলিশ বাহিনী, পুলিশ এবং তাদের সংস্থার লোক নির্দেশিত, তারা গুলি চালালো এবং রাজপথ রঞ্জিত করলো। সেই রক্তের উপর দিয়ে আওয়ামী লীগ আসবে এত তাড়াতাড়ি? রক্ত কিন্তু এখনো শুকায় না। ছাত্র নেতারাও তো একই অভিযোগ করছে যে বিএনপির বিরোধিতার কারণেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি। বিএনপির এই বিরোধিতার পেছনে কি কারণ? বিএনপি বিরোধিতা করে নাই। বিএনপি বরং বলেছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা লাগে না, রাজনৈতিক দল অটোমেটিক নিষিদ্ধ হয়ে গেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তো বলা হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, সেই জন্য আসে না। আওয়ামী লীগকে দেওয়া হলো যে তাদের সাহস আছে কিনা, তাদের কতখানি সাহস আছে। চুরি করেও আসতে পারবে না, রাজপথ তো দূরের কথা, রাতেও আসতে পারবে না। কারণ কি? তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। তারা দেখলো যে, আপনি দেখেন যে
চোরা পথে চোরা চালানি হয়, চোরা মালামাল চোরা চালানি হয় একটা দেশের সাথে একটা দেশের বর্ডারে। কিন্তু রাজনৈতিক নেতারা, এমপিরা, আওয়ামী লীগের মন্ত্রীরা চোরা পথে পালিয়ে গেল, এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। শেখ হাসিনা পালিয়ে গেল সবাইকে বিপদে ফেলে, বা করবে রাজনীতি আওয়ামী লীগের? শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগ যারা আছে জনগণকে তো বিপদে ফেলে গেছি, সে তার দলের নেতাকর্মীকে বিপদে ফেলে সে একা চলে গেছে। ঠিক আছে, তার দল আওয়ামী লীগ করবে এটা আমি বুঝতে পারি না। আওয়ামী লীগের এই যে ঢাকার অদূরে আমাদের রাজধানীতে যে তাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, সেই অফিসে আপনি গিয়ে দেখেন কি অবস্থা। তারা তো ক্ষমতা থাকতে আমাদের বিএনপি অফিসে তালা লাগিয়েছে, অনেক কিছু করেছে, তারপরে কিন্তু আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছি। বিএনপির উপরে যত বেশি অত্যাচার নিপীড়ন করেছে, ফিনিক্স পাখির মতো বিএনপি ততবারই ঘুরে দাঁড়িয়েছে। বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে, আওয়ামী লীগ ভাঙতে পারেনি। কারণ কি? আমাদের সততা আছে, আমাদের সৎ সাহস আছে। আওয়ামী লীগের আমলে কিন্তু এই দেশ টেলিভিশনে এসে অনেক সাহসের সাথে আমি রফিক সিকদার কথা বলেছি, আপনি জানেন, এবং আপনি সঞ্চালক ছিলেন। আওয়ামী লীগের যে সকল প্রেতাত্মারা পালিয়ে গেছে অনেকের সাথে কিন্তু আমি টকশোতে এখানে কথা বলেছি এবং সাহসের সাথে দৃঢ়র সাথে কথা বলেছি। সেদিন অনেকে বলেছিল যে সমস্ত কথা বললে গ্রেপ্তার হতে পারি। আমি বলেছি জনগণের জন্য আমি কথা বলছি, আমি কোনো অন্যায় বা মিথ্যা বা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সেই সুযোগটা করে দিয়েছি। আমি বলবো যে এই দেশ টিভির অনেক দায়িত্ব আছে একটা টেলিভিশন হিসাবে। আপনারা আজকে এই সময়ে 5ই আগস্টের পরে আগামী দিনে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য, গণতন্ত্রকে টেকসই এবং সুসংহত করার জন্য আপনাদের টেলিভিশনের অতীতের যে কোনো সময় চেয়ে অনেক বেশি দায়িত্ব আছে। আমরা জানি যে টেলিভিশনগুলোকে গত সরকার, আওয়ামী লীগ সরকার তাদের স্বাধীনতা দেয়নি। সাংবাদিকদের যে স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণ করেছে। তারা বারবার সাগররীর হত্যাকাণ্ডের যে আপনার চার্জশিট পিছিয়েছে, অনেক হত্যাকাণ্ডে তারা বিচার করতে দেয় নাই। আজকে দাবি এসেছে আপনারা সেগুলো টেলিভিশনে প্রচার করেন যে আওয়ামী লীগের 15 বছর যে হত্যাকাণ্ড সেগুলো বিচার হওয়া উচিত, আওয়ামী লীগের যে অপকর্ম সেগুলো বিচার হওয়া উচিত, আওয়ামী লীগ যে পলাতক দল তারা পালিয়ে যায় সেগুলো টপিকসগুলো নিয়ে আসেন। আওয়ামী লীগের ডামি স্বতন্ত্র যে নির্বাচিত এমপি ছিল ভোট ছাড়া, তার একটা এমপিও সেদিন পদত্যাগ করে নাই এই বলে যে আমাদের ভাইয়ের বুকে গুলি চালানো হচ্ছে, আমি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলাম। আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী পদত্যাগ করে নাই সেদিন যে না আমাদের শিক্ষার্থীদেরকে গুলি করে মারা হচ্ছে, আমি এই ক্যাবিনেট চাই না। এই হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বয়কট করার জন্য সমস্ত মিডিয়াগুলো আমি মনে করি আজকে এখন সময়ের দাবি। তাহলে আপনাদের এই দেশ টেলিভিশন এবং আরও যারা আছে টেলিভিশন, প্রত্যেকের প্রতি জনগণের ভালোবাসা, শ্রদ্ধা আরো অনেক বেড়ে যাবে। আমি সেই জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কি পদক্ষেপ হবে? বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং সংবাদ মাধ্যমগুলো অবাধ এবং স্বাধীনভাবে কাজ করুক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক, প্রয়োজনে বিএনপির সমালোচনা করুক, সেটা বিএনপি বিশ্বাস করে। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ব্যতীত আর কোনো পথ নেই, অন্য পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। গণতন্ত্রের বাইরে কোনো কিছু চিন্তা করলে ফলাফল ভালো হবে না। গণতন্ত্রের বাইরে কে চিন্তা করছে, কি চিন্তা করছে? গণতন্ত্রহীন যারা আছে, যারা গণতন্ত্রকে বিগত দিনগুলোতে গণতন্ত্রের ত্রুটি ধরে রেখেছে, যারা গণতন্ত্রকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই, তাদেরকে হুঁশিয়ার সাবধান করে আমির খসরু সাহেব এই কথাটি বলেছেন। কারণ আমাদের দেশটা কিন্তু দুটা ভাগ হয়ে গেছে। একটা ভাগে আছে সমগ্র বাংলাদেশের জনগণ, বিএনপি সক্রিয়শীল কিছু রাজনৈতিক দল, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী যারা দেশপ্রেমিক। আরেকটা গোষ্ঠী আছে যারা পলাতক, যারা দেশদ্রোহী, যারা পদলেহী, যারা প্রতিবেশী রাষ্ট্রের কাছে নতজানো, যারা পররাষ্ট্রনীতিকে বিকিয়ে দিয়েছে, যারা আমাদের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ধ্বংস করেছে, যারা অর্থনীতিকে লুটপাট করেছে, ওই দলটা হচ্ছে, ওইটা গোষ্ঠীটা হচ্ছে আর একটা অংশ। এই দুটো অংশে ভাগ হয়ে গেছে। সমগ্র বাংলাদেশে বৃহৎ জনগোষ্ঠী আছে আজকে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের সাথে, এবং পেশাজীবী সাংবাদিকরা এক ভাগে ভাগ হয়ে গেছে। সুতরাং এখানে যারা, যেটা সুলতান ভাই বলেছেন, এখানে যারা ভাগ করতে চায়, এখানে যারা ভগ্নাংশ খোঁজে, এখানে যারা সুযোগ খুঁজতে চায়, এখানে যারা ঢুকতে চায়, তারা কারা? তাদের ব্যাপারে আমরা সতর্ক আছি। যত কিছু হোক নির্বাচন কিন্তু হবে। কেউ যদি মনে করে যে নির্বাচন হবে না, এটা ভুল করছে। নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ ভোট দিবে, জনগণের সমর্থনে একটি রাষ্ট্র সরকার গঠন হবে। এবং আমি বিশ্বাস করতে চাই জনগণ আগামী দিনে অতীতের মতোই, অতীতে যেমনি যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে বিএনপিকে জনগণ ভোট দিয়েছে, আগামী দিনেও জনগণ বিএনপিকে ভোট দিবে। ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দিবে। বিএনপি সরকার গঠন করলে পরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে 15 বছর, সেই সমস্ত অপকর্ম বিএনপি করবে না। সেই কথাগুলো বিএনপি যেমন অতীতেও করেছে, রক্ষা করেছে, সরকার গঠন করে দেশ সুশাসন করে, একইভাবে অতীতের যে কোনো সময়ের চেয়েও আগামী দিনে বিএনপিকে যদি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে, অতীতের যে কোনো সময় চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সাহসী, সৎ,
দেশপ্রেমিক এবং জবাবদিহিমূলক সরকার বিএনপি প্রতিষ্ঠা করবে এবং সেটাই বিএনপির কাছ থেকে জনগণ প্রত্যাশা করছে। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।